আসসালামু আলাইকুম। উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আম, এই মুহূর্তে গভীরভাবে স্মরণ করছি যারা 2024-এ আমাদের ছাত্র জনতা বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার জন্য একটা করাপশন মুক্ত, বৈষম্য মুক্ত, একটা সত্যিকারের স্বাধীন দেশ হিসাবে বাংলাদেশের মাথা সারা বিশ্বে উঁচু করার জন্য যারা আত্মাহুতি দিয়েছে, তাদেরকে গভীরভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমরা অবশ্যই স্মরণ করছি এবং সবসময় স্মরণ করব 1971 সালে যারা আমাদের স্বাধীনতার জন্য, স্বাধীনতা মুক্তিযুদ্ধের জন্য জীবন দান করেছে তাদেরকে। তো যেহেতু সময় সংক্ষেপ আছে, আমি সরাসরি আলোচনায় চলে যাই। নর্মালি আমি ভূমিকা খুব দেওয়াটা পছন্দ করি না। আমার যে টপিকসটা দেওয়া হয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস। এবং বর্তমান আমি যদি বলি যে আমাদের সোশ্যাল কনটেক্সট, আমাদের ইকোনমিক কনটেক্সট, আমাদের ফাইন্যান্সিয়াল কনটেক্সট, আমাদের এনার্জি কনটেক্সট, অ্যান্ড দেন আমাদের জিও পলিটিক্যাল কনটেক্সট, ওভারঅল আমাদের গ্লোবাল কনটেক্সটে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জায়গাটা, যে আমাদের স্টেট পলিসি, আমাদের ফরেন পলিসি অ্যান্ড ফরেন পলিসির পারপাস গুলো কি আমাদের আসলে হওয়া উচিত। আমরা 1971 সাল থেকে এই পর্যন্ত আমরা কি ফরেন পলিসির টা আমরা দেখেছি, এটা একটা সামারি যদি আমরা প্রেজেন্ট করি, বা আমার মতামতটা আমি প্রেজেন্ট করি। নাম্বার টু যেটা হচ্ছে যে আমাদের বিগত 15 বছরে আমাদের আমাদের রাষ্ট্রের বয়স, যদি আমরা 1971 থেকে আমরা রাষ্ট্রের বয়স ধরি, সেই 71 থেকে এখনো পর্যন্ত আমাদের যে ফরেন পলিসির সেগমেন্ট গুলো আছে, সেই সেগমেন্টের মধ্যে বিগত 15 বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সেগমেন্ট। এর আগে আমরা একটা ছোট্ট সময় পেয়েছি তত্ত্বাবধায়ক সরকারের সময়, সেই হিসাব করলে 17-18 বছর। তো এই যে গত অলমোস্ট 2 ডিকেডস আমাদের ফরেন পলিসি আসলে কোন দিকে ধাবিত করেছে আমাদেরকে, এবং সেই ফরেন পলিসি গুলা আমাদের যেই বর্তমান জেনারেশন বলতে যেটা আমরা তৎকালীন সময়ে বুঝতাম, যেটা আমাদের জেনারেশন ছিল 17 ইয়ার্স আগে, আর এখনকার জেনারেশন যেটা, যারা দ্বিতীয়বার আমাদের দেশকে স্বাধীন করলো, কেন করলো, এটার মধ্যে ফরেন পলিসির কানেক্টিভিটিটা কোন জায়গায় আছে, কোন জায়গায় আমাদের ব্যর্থতা আছে, সেই ব্যর্থতার ফলশ্রুতিতে সেটা ইকোনমিক ডেপথ আমাদের কতটুকু ভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার মনে হয় যে এই কয়েকটা বিষয় আমাদের খুব ইম্পর্টেন্ট ভাবে এখন উঠে আসা উচিত। তো আমি যদি একটু সামারি করি উইদিন উইদিন এ ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম, একটা মিনিট ধরে, যে আমাদের একটা কান্ট্রির ফরেন পলিসির আসলে মূল পারপাস কি হওয়া উচিত, আমরা তাহলে আমরা কোন মডেল কি ফলো করব, অথবা আমরা নর্মালি ফরেন পলিসি বলতে যা বোঝায়, যেটা গত 100 বছর ধরে আমরা দেখেছি, অথবা আমরা ইউএন এস্টাবলিশমেন্টের পর থেকে, ইউনাইটেড নেশনস এস্টাবলিশমেন্টের পর থেকে, যেটা একটা গ্লোবাল ফরেন পলিসির একটা ফ্রেমওয়ার্ক তৈরি হয়েছে, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, কোঅপারেটিভ সম্পর্ক, বাট কিপিং দ্য সভারেন্টি অ্যালাইভ ফর ইচ এন্ড এভরি সিঙ্গেল কান্ট্রি, এটাকেই কিন্তু আমরা আসলে ফরেন পলিসির একটা ফান্ডামেন্টাল কর্নারস্টোন হিসেবে দেখতে হবে। কারণ দিস ইজ অ্যাকসেপ্টেড বাই অল দ্য নেশনস ইন দ্য ওয়ার্ল্ড, এবং এই অ্যাকসেপ্টেন্সের মধ্যে একটা জিনিস স্বীকৃত, যে কোনো একটা স্টেট তার ইন্ডিপেন্ডেন্সকে, তার সভারেনিটিকে প্যারামাউন্ট রেখে তার ফরেন পলিসিকে সে লে আউট করবে, অথবা ফরেন পলিসিকে সে ফলো করবে। আমরা 1972 থেকে যদি আমরা চিন্তা করি, বিকজ আমাদের তো ডিসেম্বর মাসটা আমরা স্বাধীনতা পেয়েছি 16ই ডিসেম্বর, তারপর বিজয় পেয়েছি আমরা, তারপর থেকে আমাদের কিন্তু 72 থেকে মূলত ফরেন পলিসি ফর্মুলেশনটা আমাদের শুরু হয়। তো ইনিশিয়াল ফরেন পলিসি ফর্মুলেশনে সেখানে দেখা গেছে যে আমাদের একটা কিন্তু সুস্পষ্ট আহ কাইন্ড অফ একটা ডিপেন্ডেন্স ছিল। সেটা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের একটা সুস্পষ্ট ডিপেন্ডেন্স ছিল। ওখানে দুইটা ন্যারেটিভ জন্ম নিয়েছে সেই সময় থেকে, টু ন্যারেটিভস। একটা ন্যারেটিভ যে ইন্ডিয়া কিন্তু এখনো বিশ্বাস করে যে there was a war between India and Pakistan because we were part of East Pakistan at that time. That's a narrative that এই কারণে তারা কিন্তু আমাদের 16ই ডিসেম্বরকে তাদের একটা দিন হিসাবেও কিন্তু তারা দেখে, যেখানে পাকিস্তান পরাজয় বরণ করেছে ইন্ডিয়ার হাতে। এটা কিন্তু একটা বড় গুরুত্বপূর্ণ ন্যারেটিভ এবং গুরুত্বপূর্ণ
71 থেকে যদি আমরা শুরু করি, এই পয়েন্টটা এখনো পর্যন্ত না, আফটার আফটার অ্যাবাউট অলমোস্ট 53 ইয়ার্স অর 54 ইয়ার্স না অলমোস্ট, সেখানে কিন্তু এই ন্যারেটিভটা প্রাধান্য তারা সব সময় দেখিয়েছে। এবং কিন্তু তারা সব সময় বলেছে যে উই গেভ ইন্ডিপেন্ডেন্স, গিভিং এন ইন্ডিপেন্ডেন্স, রাইট, গেভ ইন্ডিপেন্ডেন্স। সুতরাং আমরা ফরেন পলিসি যে কর্নার মোর স্টোন, যেটা একদম ফান্ডামেন্টাল কোর, সেটা হচ্ছে সভরেনিটি। তারা কিন্তু একটা ন্যারেটিভ দিয়েছে, এবং সেই ন্যারেটিভটাকে আমাদের সুশীল সমাজ হোক, আমাদের ফরেন পলিসিতে হোক, আমাদের ইকোনমিক পলিসিতে হোক, আমাদের বিভিন্ন পাবলিক ডায়ালগে হোক, আমাদের রাষ্ট্র ব্যবস্থায় হোক, তারা এই জিনিসটাকে খুব ঢালাও ভাবে এস্টাবলিশ করার সেই 72 থেকে কিন্তু চেষ্টা করেছে। এই চেষ্টাটা কিন্তু ইন্ডিয়া শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে যে করেছে তা না। আমরা যদি নেপালের দিকে তাকাই 1965, তখন কিন্তু আমরা দেখি যে নেপাল যদিও তারা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি হিসাবে আবির্ভূত হয়েছে, বাট তাদের কয়েকটা জিনিস কিন্তু ইন্ডিয়া কন্ট্রোলড থাকতো, একেবারে এগ্রিমেন্ট অনুযায়ী তারা ইন্ডিয়া কন্ট্রোল করতো। একটা হচ্ছে ফরেন পলিসি, তার হচ্ছে রাষ্ট্রীয় বাজেট, আর একটা হচ্ছে তার ন্যাশনাল সিকিউরিটি। তিনটা জিনিস কিন্তু ইন্ডিয়া কন্ট্রোল করতে, এবং সেইভাবে তৎকালীন সময়ে 1965 এর দিকে নেপালিজদের সাথে যে চুক্তিগুলো হয়, সেই চুক্তি অনুযায়ী দ্য বাজেট ফর্মুলেশন, দ্য ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি, অ্যান্ড দেন ফরেন পলিসি ওয়াজ not only guided, it was dictated, prescribed, and given, এই কথাটা খুব ইম্পর্টেন্ট, গিভেন বাই ইন্ডিয়া। সো সুতরাং ইন্ডিয়া কিন্তু তার ন্যারেটিভে আরেকটা নতুন ন্যারেটিভ অ্যাড করেছে উইদিন দি আমাদের আহ, তার আশেপাশের কান্ট্রি গুলাতে। সেটা হচ্ছে যে উই হ্যাভ অলসো গিভেন independence to Bangladesh. We have, it's not that Bangladeshis have achieved the independence by ourselves. দুইটা ন্যারেটিভের কিন্তু সুস্পষ্ট ভাগ আছে। আমরা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখি যে গত 15 বছরে সিভিল সোসাইটিতে কিন্তু বারবার পাবলিক মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে আহ আহ, বিগত যে সরকারকে, স্বৈরাচারী খুনি সরকারকে সরানো হলো, আহ, সেই সরকারের যারা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পলিটিক্যাল ফেস ছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ সোশ্যাল ফেস ছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ফেস ছিল, তাদের মুখ থেকে কিন্তু ওই ন্যারেটিভটা বারবার বলা হয়েছে। এবং এটা এমন পর্যায়ে চলে গেছে যে সরকারের ফরেন মিনিস্টার পর্যন্ত বলেছে যে ইন্ডিয়া আমাদেরকে গভর্নমেন্টের ইলেকশনে আমাদেরকে আবার জিতিয়ে আনবে। ইন্ডিয়া আমাদের, সরি টু সে দিস ওয়ার্ডস, যে ইন্ডিয়ার সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, রাইট? সো এই যে একটা ন্যারেটিভ দ্বারা করা হয়েছে, এইটা কিন্তু আমাদের ফরেন পলিসির ফান্ডামেন্টাল যে কর্নার স্টোন, যে স্ট্রেংথেনিং দ্য কান্ট্রিজ সভারেনিটি, হ্যাভিং এন ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, হ্যাভিং ইন্ডিপেন্ডেন্ট ভয়েস ইন এ ফরেন পলিসি, ওটা কিন্তু আমাদের আর থাকেনি। সো ইটস ফান্ডামেন্টাল একটা পয়েন্ট যে আমাদের কান্ট্রি, একটা কান্ট্রি ফরেন পলিসি আসলে কি হওয়া উচিত আর আমাদের কি হয়েছে। সেকেন্ড যেটা পয়েন্ট, সেটা হচ্ছে যে যে কোনো একটা ফরেন, যে কোনো একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, আমরা যদি দেখি যে সেই 47 থেকে শুরু করে 1951 পর্যন্ত, যখন পোস্ট কলোনাইজেশন পিরিয়ড গুলা, সেই পিরিয়ড গুলাতে কিন্তু ইউএনএ কয়েকটা রেজলিউশন হয়েছিল। এই রেজলিউশন গুলার আমি সামারি দিচ্ছি টেকনিক্যাল কথা না বলে। ফান্ডামেন্টাল একটা ব্যাপার ছিল যে প্রতিটা কান্ট্রির তার ন্যাচারাল রিসোর্সের প্রতি কি পরিমাণ সভরেন্টি আছে, রাইট? কারণ কলোনিয়ালরা তখন লেটসে আফ্রিকাতে তাদের গোল্ড মাইনে, তারপর বিভিন্ন আফ্রিকান কান্ট্রি গুলোতে তাদের বিভিন্ন মাইনিং ইন্ডাস্ট্রিতে, আমাদের এই সমস্ত কান্ট্রিতে মানে এশিয়ান কান্ট্রি গুলোতে তাদের বিভিন্ন ইকোনমিক সেক্টরে তারা ইনভেস্ট করেছে। যারা ইন্টারন্যাশনাল ইকোনমিক ল পড়ে বা ট্রান্সন্যাশনাল ইকোনমিক ল পড়েছে বা ট্রান্সন্যাশনাল ইনভেস্টমেন্ট ল পড়েছেন, তারা খুব ভালোভাবে এটা জানবেন, বা এটা নিয়ে আপনারা রিসার্চ করছেন, তারা জানবেন যে তৎকালীন সময়ে যারা নতুন রাষ্ট্র হিসাবে আবির্ভূত হয়েছে এজ এ সভারেন কান্ট্রি, নতুন করে ইউএনএ যোগদান করেছে, ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্কে যোগদান করেছে। এর আগে লিগ অফ নেশনস ছিল, বাট পরবর্তীতে ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্কে যারা যোগদান করেছে, তাদের কিন্তু একটা ফান্ডামেন্টাল দাবি ছিল যে উই ওয়ান্ট টু হ্যাভ ইন্ডিপেন্ডেন্স, উই হ্যান্ড টু এক্সারসাইজ আওয়ার ফুল সভারেন রাইটস অন আওয়ার ন্যাশনাল ইকোনমিক প্যারামিটার। তার মধ্যে একটা হচ্ছে অন আওয়ার ন্যাচারাল রিসোর্সেস। ন্যাচারাল রিসোর্সেস, এটা অনেক কিছু করে পরবর্তীতে কিন্তু ইউএন এর রেজলিউশনের মাধ্যমে
দ্য পার্মানেন্ট সভারেনিটি ওভার ন্যাচারাল রিসোর্সেস কে এস্টাবলিশ করা হয়। অ্যান্ড ওইটার মাধ্যমে একটা ইকোনমিক ডিপেন্ডেন্স প্রতিটা কান্ট্রি কিন্তু নেওয়ার চেষ্টা করেছে। আমাদের তেল হোক, আমাদের গ্যাস হোক, আমাদের সমুদ্র তে মানে সিতে আমাদের যে সমস্ত ইকোনমিক জোন গুলো আছে, সেই ইকোনমিক জোনে যে আমাদের প্রাপ্যতা, সেই প্রাপ্যতা আমাদের বলতে প্রতিটা কান্ট্রি যে প্রাপ্যতা, তার যে ন্যাচারাল রিসোর্সেস এর যে প্রাপ্যতা, তার স্বাধীনতা, এই স্বাধীনতাগুলি কিন্তু স্বীকার করা হয়েছে। নাও স্বীকার করার পরও কিন্তু বাংলাদেশের প্রেক্ষিতে have we been able to achieve the degree of independence or degree of sovereignty on our natural resources, or has it been dictated because of a failure of our foreign policy by a specific country or other countries? রাইট, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেটার ইম্প্যাক্টটা আমাদের ইকোনমিতে কোন পর্যন্ত গেছে এবং যেতে পারে। সো ইকোনমিক সভারেনিটিটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত উইথ আওয়ার স্টেট অ্যান্ড ন্যাশনাল সভারেনিটি, with our people's aspiration to become economically independent. Yes, in the international global framework, in the framework of WTO and other bilateral or multilateral or regional international framework, আমাদের কিন্তু বিভিন্ন রকমের ইকোনমিক ট্রিটি হয় অথবা ইকোনমিক আন্ডারস্ট্যান্ডিং হয়। Keeping those economic understanding alive, even let's say আমরা যদি চিন্তা করি গ্যাটের কথা, চিন্তা করি গ্যাট in Europe, and which later on actually became a cornerstone of political and economic kind of congregation যদি আমি বলি, অথবা ইন্টারডিপেন্ডেন্স বলি উইদিন ইউরোপ। তারা কিন্তু ইন্টারডিপেন্ডেন্স নিয়েছে, কিন্তু কেউ কিন্তু তাদের স্বাধীনতাকে বিকিয়ে দেয়। স্বাধীনতাটা বিকিয়ে দেওয়ার যে একটা পলিসি, তারা কিন্তু এই ইন্টারন্যাশনাল ইনস্ট্রুমেন্ট গুলোর মধ্যে কয়েকটা এক্সেপশন হিসাবে রেখেছে। এই এক্সেপশন গুলো কেন রেখেছে? যাতে তাদের কান্ট্রিটা ডিপেন্ডেন্ট কারো উপর না হয়ে। ইভেন ইউরোপ, আমরা জানি ইউকে কিন্তু বেরোয় আসছে। ওয়ান অফ দ্য রিজন ওয়াজ উই আর বিকামিং টু মাচ ডিপেন্ডেন্ট অন ইউ। তারা কিন্তু ডিপেন্ডেন্টটা থাকতে চায় না। ইউর মধ্যে এখন এটা নিয়ে কথা হয়েছে। আমেরিকা ডিড নট জয়েন ইউ or other like a regional, যদিও আমেরিকা, কানাডা, মেক্সিকো এদের মধ্যে রিজিওনাল ইকোনমিক ফোরাম আছে, আমাদের যেরকম সার্ক একটা ইকোনমিক ফোরাম আছে, কিন্তু তারা কিন্তু ইন্টারডিপেন্ডেন্ট থেকেছে, কিপিং দ্য ন্যাশনাল ইন্টারেস্ট প্রাইমারি ইম্পর্টেন্স দিয়ে। আমাদের ফরেন পলিসিতে হ্যাভ উই ডান ইট? হ্যাভ উই মানে ডিড উই ডু ইট ফর দ্য লাস্ট অ্যাবাউট 54 ইয়ার্স? এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে আমাদের একটা স্ট্রং ন্যাশনাল ডিফেন্স ফোর্স অত্যন্ত জরুরি যে কোনো কান্ট্রির জন্য, বেসড অন আওয়ার অ্যাসপাইরেশনস। এটা খুব ইম্পর্টেন্ট। একটা কান্ট্রি কিন্তু পিপলের একটা অ্যাসপাইরেশন থাকে, ওই পিপলকে বা তার মেজরিটি অ্যান্ড মাইনরিটি বোথ পিপলের অ্যাসপাইরেশনকে বাদ দিয়ে বা তার ন্যাশনাল সিকিউরিটিকে বাদ দিয়ে কোন ফরেন পলিসি কিন্তু হতে পারে না। তো যেহেতু হতে পারে না, তো সুতরাং যদি এটা হয় তাহলে দেখা যায় যে আমাদের সিনারিওটা হয়ে যাবে আইদার ইথিওপিয়ার মতো, যেখানে ইথিওপিয়া হ্যাজ সেগ্রিগেটেড and became two countries, Ethiopia and Eritrea. Ethiopia is now going through a lot of struggles within itself, and Ethiopia is also having struggle with Somalia because তারা ইন্ডিপেন্ডেন্স নিয়ে অত্যন্ত শঙ্কিত। They lost a part of their territory and then there was a formation of an independent state. আমাদের দেশেও কিন্তু ইন্ডিপেন্ডেন্ট বা বিলিজারেন্ট মুভমেন্ট যদি আমি বলি ইন্টারন্যাশনাল লয়ের ভাষায়, এই ধরনের মুভমেন্ট কিন্তু আমাদের বিদ্যমান, একেবারেই বিদ্যমান। এটা আমরা জানি যে এটা প্রায় মিডিয়া এসে থাকে, এবং আমাদের পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রে কিন্তু এই ফিয়ার গুলো আমাদের সবসময় রয়েছে। তাহলে এই ফিয়ার গুলোর উৎস কোথায়? হু ফাইন্যান্স দেম? হু গেভ দেম? হু ইনডক্ট্রিনেটেড দেম? হু গেভ দেম দ্য আর্মস? এত বড় মানে যেই আর্মস গুলা হচ্ছে শুধুমাত্র মিলিটারি গ্রেড ওয়েপন, সেই ওয়েপন গুলা কিভাবে সাধারণ জনগোষ্ঠীর মধ্যে চলে আসতে পারে? তো এইটা কিন্তু আমাদের মাথায় রেখে আমাদের আমাদের স্টেট পলিসি অ্যান্ড দেন হচ্ছে আমাদের রাষ্ট্রীয় পলিসি, এটা আমাদের ভাবতে হবে। সরি, ইন্ট্রোডাকশনটা পারহ্যাপস একটু বড় হয়ে গেল। সেকেন্ড যে পয়েন্টটা আমাদের চিন্তা করা দরকার, আমি জানি না খালেদ আমাকে কতটুকু টাইম দিবে। সেকেন্ড একটু জাস্ট পয়েন্ট আকারে যদি উত্থাপন করা হয় তাহলে একটু সুবিধা হবে আর কি, জাস্ট হ্যাঁ মেইন হ্যাঁ পয়েন্ট হ্যাঁ, গুলো আমি বলতে। পয়েন্ট আকারে যাচ্ছি। আরেকটা জিনিস ইন্ট্রোডাকশনটা যেটা, তাহলে খুব বড় হয়ে গেছে আর কি। জি জি জি, ভালো, আসলে গুড। এই ব্যাপারটা, সরি টু সে, যে এই ব্যাপারটা আসলে এত ব্যাপক এবং এটা টেন্টিকলস গুলো এত বড়
এটা ইন্ট্রোডাকশনটা এটা দিলে বাকি আমি চিন্তা করেছি যে খুব সামারি ওয়েতে আমি হয়তো আমার বক্তব্যটা রাখবো। সেকেন্ড যেটা হচ্ছে যে ইফ উই আন্ডারস্ট্যান্ড দ্য মিনিমাম থ্রি বিগ পারপাস, একটা হচ্ছে আমার ন্যাশনাল সভরেনিটি, আরেকটা হচ্ছে আমার ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স, আন্ডারস্ট্যান্ডিং অফ কোর্স bilateral kind of mechanism, trade mechanism, and also having a strong independent defense force. Do we have a transparency in our foreign policy? As a citizen, are we understanding properly that these minimum three principles are activated and practiced by the state or whoever is in power of the government? এটা আমাদের হয়েছে কিনা আমরা দেখেছি যে কিন্তু সাকসেসিভলি আমাদের ইন্টারমিটেন্টলি আমাদের কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের সিগনিফিকেন্ট পিরিয়ড অফ টাইম আমরা ইন্ডিয়ার প্রতি টু মাচ অ্যালাইন্ড হয়ে গেছে, এবং আমাদের কিন্তু সেখানে এরোশন অফ মানে সভারেনিটি যদি আমরা বলি যে টেকনিক্যাল টার্ম, সেটা আমাদের হয়েছে। সেটা এত লেভেলে হয়েছে যে উই হ্যাভ অ্যালাউড ইন্ডিয়া টু এস্টাবলিশ দেয়ার প্যারামিটার্স or action plan within all the sectors of বাংলাদেশ, যে এটাকে পার্জ আউট না করতে পারলে বা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ আমরা কার্টেলমেন্ট পলিসিতে যদি যেতে না পারি, তাহলে কিন্তু আমরা আমাদের যে অ্যাসপাইরেশনস গুলো, ফান্ডামেন্টাল অ্যাসপাইরেশনস ইভেন ডিউরিং আমার মুক্তিযুদ্ধের সময় যেটা ছিল, সেটা আমরা পারবো না। ফরেন পাওয়ার ডমিনেন্স অনেকগুলো কান্ট্রিতে থাকে। আমরা ছোট একটা রাষ্ট্র, কিন্তু অত্যন্ত স্ট্র্যাটেজিক্যালি লোকেটেড একটা রাষ্ট্র। আমরা অত্যন্ত বড় রাষ্ট্র ইন টার্মস অফ আওয়ার পপুলেশন, এবং এত বড় একটা পাওয়ারফুল রাষ্ট্র, আমরা মনে করি যে এই পাওয়ারফুল রাষ্ট্রের থিঙ্কিংটা আমাদের নাই, এই পলিটিক্যাল থিঙ্কিংটা আমাদের কিন্তু নাই যে উই আর এ পাওয়ারফুল কান্ট্রি, আওয়ার পপুলেশন আর পাওয়ারফুল। যেটা এখন কিন্তু এত বড় একটা মনস্টারাস স্বৈরাচারী সরকারকে শুধুমাত্র ছাত্ররা আন্দোলন করে সরিয়ে দিতে পেরেছে, এখনো কিন্তু এটা অনেকে বুঝতেই পারছে না যে হাউ বিগ অ্যান্ড হাউ পাওয়ারফুল উই আর এজ এ নেশন। এবং আমরা দেখেছি বন্যার সময় কিন্তু সেই পাওয়ারটা কিন্তু ছাত্ররা দেখিয়েছে। এই পাওয়ারটা আমরা কি এক্সারসাইজ করতে পেরেছি উইদিন এ কমন প্ল্যাটফর্ম অফ ন্যাশনাল কনসেনসাস উইদিন আওয়ার পলিটিক্স? আমরা পারিনি, কারণ আমরা পলিটিক্সে থাকার কারণে, ক্ষমতায় থাকার জন্যে আমরা কিন্তু আমরা বলতে হচ্ছে পার্টিকুলার বিগত যে সরকারটা সরানো হয়েছে, সেই সরকারটা কিন্তু একেবারেই ডিপেন্ডেন্ট হয়ে গেছে আমাদের ফরেন ডমিনেন্সে। এবং তার মধ্যে একটা বড় ইস্যু যদি আমি ছোট্ট করে বলি, যে সরকার যখন ক্ষমতা থেকে মানে তাকে খেদিয়ে দেওয়া হলো, তারপর কিন্তু আমাদের তৎকালীন সো কল্ড আইসিটি অ্যাডভাইজার, হি সেড দ্যাট 90 ডেজ এর মধ্যে সে চাচ্ছে ইন্ডিয়া আমাদের ইলেকশনটা করিয়ে দিক। মানে হাউ ডেপ, কত ডিপে আমরা আমাদের ইন্ডিপেন্ডেন্স পলিটিক্যালি, সরি জি, ইন্ডিপেন্ডেন্স আমরা পলিটিক্যালি হারিয়েছি, সেটা কিন্তু একটা প্রমাণ যে আমাদের ফরেন পলিসিটা যে কতটা আমরা ডিপেন্ডেন্ট হয়ে গেছি, আমাদের ল্যাক অফ, আমাদের এরোশন অফ সভরেনিটি আমরা কতটা হয়েছে, সেটা কিন্তু আমরা দেখতে পেরেছি। এই জায়গা থেকে আমরা একটা নিশ্চিত প্যাটার্ন দেখতে পাচ্ছি আমি, সেটা হচ্ছে যে আওয়ার ফরেন পলিসি হ্যাজ বিন পলিটিসাইজড। It's a total package of politicization of the foreign policy only to stay in পাওয়ার। এটা থেকে আমাদের কিন্তু নতুন যে ফ্রেমওয়ার্ক হবে, এটা থেকে সরে আসতে হবে। উই নিড টু হ্যাভ এ ব্যালেন্স। কারণ আমরা যদি ইকোনমির কথা চিন্তা করি, উই নিড টু, আবার আমরা যদি পলিটিক্স এর কথা চিন্তা করি, আমরা জিও পলিটিক্স এন্ড ইন্টারন্যাশনাল পলিটিক্স এর কথা চিন্তা করি, আমাদের কিন্তু একটা স্ট্রাকচার্ড ফ্রেমওয়ার্ক এন্ড আ ব্যালেন্স ফরেন পলিসি নিতে হবে। আমাদের এই যে একটা ডেডলি টাইপ অফ ডেঞ্জারাস টাইপ অফ অ্যাডহারেন্স টু সাম গডফাদার্স, পলিটিক্যাল অর ফরেন পলিসি গডফাদার্স, পার্শ্ববর্তী দেশ, আমরা যদি তাকে গডফাদার হিসেবে দেখি, এই গডফাদার কথা মতো আমরা তাদেরকেই মেনে চলি, এটা আমাদের দেশ কিন্তু এটা আর মেনে নিবে না। আমি যেটা মনে করি যে ছাত্ররা, তাদেরকে বুঝতে হবে, এবং তারা এখন বুঝে। এন্ড আই বিলিভ দ্যাট আমাদের এই যে খুব মানে প্রলং করি যেই আমাদের তারা তাদের বাদ থেকে আমাদের যে পরিমাণ ক্ষতি হলো, পানিটা থেকে যে পরিমাণ ক্ষতি হলো, এতে ছাত্র জনতা সেকেন্ড টাইম বুঝতে পেরেছে যে ইন্ডিয়া ক্যান নেভার বি অ্যাকচুয়ালি আওয়ার friend. They don't intend to be our friend. We intend to be their friend, but they have never treated us as their friend. এটা কিন্তু মাওলানা ভাসানী বলে গিয়েছিলেন, এবং মাওলানা ভাসানীর কথাটা এই যে প্রায় অলমোস্ট 60 ইয়ার্স পরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো এই জায়গাটা কিন্তু আমাদের
খুব করে মাথায় রাখতে হবে। সো আমার মনে হয় যে আই থিঙ্ক আই কুড ম্যানেজ উইদিন দ্য টাইম দ্যাট হ্যাজ বিন অ্যালাউড। ইফ আই হ্যাভ এক্সিডেড মাই টাইম, আই সিক সিনসিয়ার অ্যাপোলজি ফ্রম অল অফ ইউ। এই বিষয়টা অনেক বড়। থ্যাংক ইউ সো মাচ।